দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামীকালকে বাংলাদেশ অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য মরা বাঁচার লড়াই হবে, কারণ বাংলাদেশ যদি জিতে তাহলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে, আর যদি হেরে যায় ম্যাচটি তাহলে আর কোনো সুযোগ থাকছে না, বাংলাদেশকে বাদ পড়ে যেতে হচ্ছে। তো আমরা এই মাস্ট উইন ম্যাচে বাংলাদেশকে 5টা টিপস দিব, যেগুলো অনুসরণ করলে বাংলাদেশ নেক্সট ম্যাচটি জেতার জন্য অনেকখানি সহায়তা হবে। তো বাংলাদেশ এই রাতারাতি এমন কোনো কিছুই করতে পারবে না যে তাদের স্কিল ইন্ডিয়ার প্লেয়ারদের লেভেলে চলে যাবে অথবা অস্ট্রেলিয়ার প্লেয়ারদের লেভেলে চলে যাবে, কিন্তু তারা কিছু ট্রিক্স খাটাতে পারে, যেই ট্রিক্সগুলো খাটিয়ে তারা আফগানিস্তানকে হারানোর কাজটা একটু সহজে করতে পারে। তো প্রথম যেই জিনিসটা আমি বলবো যে বাংলাদেশ যদি আগামীকালকের ম্যাচটা জিততে চায় তাহলে সবার প্রথমে যেটি দরকার সেটি হচ্ছে বিলিভ। বাংলাদেশকে বিশ্বাস করতে হবে, বাংলাদেশ টিমকে বিশ্বাস করতে হবে যে তারা আগামীকালকের ম্যাচটি জিতবে, এবং তাদেরকে সকল প্রকার নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার কিংবা নিউজ পেপার কিংবা মিডিয়া সবগুলো থেকে তাদেরকে নিজেদের বিরত থাকতে হবে। কোনো ধরনের নেগেটিভ জিনিস তাদের মাথায় ঢুকতে দেওয়া যাবে না, এটা হচ্ছে ফার্স্ট শর্ত। তো বিলিভ এই জিনিসটা আমি কেন বললাম, এটা একটা উদাহরণ দিয়ে আমি যদি বুঝাই তাহলে বুঝতে সহজ হবে। পৃথিবীতে কিন্তু 1954 সালের আগে 4 মিনিটে 1 মাইল দৌড়ানো কারো পক্ষে সম্ভব হয় নাই। প্রথম এই বিশ্ব রেকর্ডটি করেন রজার বেনিস্টার। তিনি একজন অক্সফোর্ড স্কুলের মেডিকেল স্টুডেন্ট ছিলেন এবং তিনি সর্বপ্রথম এই রেকর্ডটি তৈরি করেন। এর আগে পৃথিবীর ইতিহাসে কোনো দৌড়বিদ কখনো 4 মিনিটে 1 মাইল দৌড়াতে পারেনি। তো তখন এমনও থিওরি দাঁড়িয়ে গিয়েছিল যে মানুষের শরীর এমনভাবে তৈরি যে মানুষের এই বডি স্ট্রাকচার নিয়ে 4 মিনিটে 1 মাইল দৌড়ানো সম্ভব নয়। কিন্তু রজার বেনিস্টার সর্বপ্রথম মানব সভ্যতার ইতিহাসে 4 মিনিটে 1 মাইল দৌড়িয়ে সেই রেকর্ড ভেঙে দেন। তো এখন কথা হচ্ছে, রজার বেনিস্টার কি তাহলে সুপারম্যান ছিলেন, যে ওনার মতো সুপারম্যান শত শত বছর পরে একবার হয়তো আসবে, এছাড়া আর কেউ কোনো মানুষের পক্ষে এই কাজটি করা সম্ভব নয়? কিন্তু না, রজার বেনিস্টারের এই রেকর্ড ভাঙার পরে বেশ কিছুদিন পরেই আরেকজন এই রেকর্ডটি ভেঙে ফেলেন। রজার বেনিস্টার রেকর্ডটি ভেঙে ফেলেন এবং তিনি এই রেকর্ডটি ভাঙতে সময় নিয়েছিলেন 15-20 দিনের মতো। অর্থাৎ যেদিন রজার বেনিস্টার এই রেকর্ড ভাঙেন তার 15-20 দিন পরে দ্বিতীয় আরেকজন ব্যক্তি তার এই রেকর্ড ভেঙে ফেলেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, নেক্সট কয়েক মাসের মধ্যে কয়েক হাজার মানুষ, কয়েক হাজার দৌড়বিদ 4 মিনিটে 1 মাইল দৌড়িয়ে ফেলেন, যেটা পৃথিবীর সভ্যতার আগে কয়েক হাজার বছর এটা সম্ভব হয়নি। তো এটার ব্যাখ্যা আমি যেটা দিতে পারি সেটা হচ্ছে বিলিভ। এর আগে মানুষ বিলিভ করতো না যে মানুষের পক্ষে দৌড়ানো সম্ভব, কিন্তু যখন একজন দৌড়িয়ে ফেললেন তখন বাকিদের মধ্যে সেই বিলিভটা তৈরি হয়ে গেল যে না, এটা আসলে করা সম্ভব। এবং মানুষ যেটা বিলিভ করে না সেটা করতে পারে না, মানুষ যেটা বিলিভ করে সেটা মানুষ করতে পারে। তো বাংলাদেশ টিমকে প্রথম এই সেলফ বিলিভটা তৈরি করতে হবে। তাদের এই আত্মবিশ্বাস নিয়ে নামতে হবে যে তাদের আগামীকালকের ম্যাচটি জিততেই হবে এবং তারা জিতবে, তাদের সেই সামর্থ্য আছে। তো এই গেল প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে বাংলাদেশের একাদশ। বাংলাদেশের একাদশে কিছু রদবদল করার প্রয়োজন আমি মনে করি। ফার্স্ট আমি যার কথা বলবো তিনি হচ্ছে রিশাদ হোসেন। উনি আমার কাছে মনে হচ্ছে রিশাদ হোসেন ততটা কার্যকরী বোলিং করতে পারছেন না, সো আমরা তাকে রেস্ট দিয়ে দেব। একই সাথে তানজিম হোসেন সাকিব, তিনিও আমার কাছে মনে হয় তেমন একটা ইফেক্টিভ ভূমিকা রাখতে পারছেন না। ব্যাটিংটাও ভালো হচ্ছে না, এমনকি বোলিংও তেমন ওনাকে দিয়ে বোলিং করানো হচ্ছে না, বা উনি ওইরকম ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিতে পারছেন না। তো এই দুজনকে আমি চাইবো যে পরের ম্যাচে যেন তাদেরকে রেস্ট দেওয়া হয়, এবং রিশাদ হোসেনের বদলে আমি নাসুম আহমেদকে দলে চাইবো, এবং তানজিম হাসান সাকিবের বদলে আমি মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে চাইবো। কিন্তু আমি আরেকটি কথা বলে রাখি যে সাইফ হাসান কিংবা নুরুল হাসান চৌহানকে
শুধু এই কালকের ম্যাচের জন্য আর দলে চাচ্ছি না, কারণ তারা দুইজনই ডানহাতি ব্যাটসম্যান এবং আফগানিস্তানের চায়নামান বোলার নূর আহমেদ এবং রশিদ খানদের বিরুদ্ধে আমার কাছে মনে হয় না ওনারা মিডল অর্ডারে নেমে কিছু একটা করতে পারবে, বরঞ্চ আরো হিতে বিপরীত হবে, ওনাদের ক্যারিয়ারের জন্য এটা হুমকি। দেখা গেছে কালকের ম্যাচটা ওনারা খারাপ করলে পরবর্তীতে তার সুযোগ নাও পেতে পারেন, সেই জন্য আমি কালকে ব্যাটসম্যানদের দিক থেকে রিস্ক নিতে চাচ্ছি না। তবে ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমার একটা আছে, দৃষ্টিভঙ্গি আছে, তাহিদ হৃদয়কে 4 নম্বরে না খেলিয়ে 5 নম্বরে এবং পরবর্তীতে শামীম হোসেন পাটোয়ারিকে 6 নম্বরে, জাকির আলীকে 7 নম্বরে খেলানো উচিত এবং 4 নম্বরের জায়গাটায় মোহাম্মদ সাইফুদ্দিনকে ব্যাট করানো উচিত, যিনি সাকিব আল হাসানের মতো বাম হাতে ব্যাট করেন এবং ওই জায়গাটায় উনি আশা করি ভালো একটা কন্ট্রিবিউশন করতে পারবেন, হয়তোবা 50 করতে পারবেন না বা 40 করতে পারবেন না, তবে 20-25 রানের একটা তাড়াতাড়ি দ্রুত গতির একটা ইনিংস খেলতে পারবেন। তো এই হচ্ছে আমার আগামীকালকের একাদশ। মুস্তাফিজও থাকবে, শরীফুলও থাকবে, আর রাইট হ্যান্ডেড ফাস্ট বোলার হিসেবে আমি মোহাম্মদ সাইফুদ্দিনকে চাইবো, যিনি সাথে ব্যাটিংটাও করতে পারবেন, এবং শেখ মেহেদিকে আমি প্রপার বলার হিসেবে খেলাতে চাইবো, কারণ শেখ মেহেদি আমার কাছে কখনোই মনে হয় না অলরাউন্ডার, ওনার ব্যাটিং পারফরমেন্স তার পক্ষে কথা বলে না। আর নাসুম আহমেদকে চাওয়ার কারণ হচ্ছে আফগানিস্তানের ব্যাটসম্যানদের বাম হাতি স্পিনে একটা দুর্বলতা আছে, সাকিব আল হাসান সেটা আগে বারবারই এক্সপোজ করছেন, যদিও সাকিব আল হাসানের সাথে নাসুম আহমেদের তুলনা হয় না, তবুও আমি বলবো যে চেষ্টা করে দেখা যাক নাসুম আহমেদ কি করে, বাম হাতে স্পিনার হয়ে উনি কয়টা উইকেট তুলতে পারেন। তো এই গেল বাংলাদেশের একাদশ। তারপর আমি যদি বলি ব্যাটিং প্ল্যান, থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যানে ব্যাট করতে হবে। প্রপার প্ল্যান বলতে আমি বুঝাবো আফগানিস্তানের সাথে বাংলাদেশ ব্যাটিংয়ে কখনোই অতটা কমফোর্টেবল না, আফগানিস্তানের বোলারদের ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটিং লাইন আপে একটু অসুবিধায় পড়তে হয়। তো সেজন্য সেই দিক থেকে আমি বলবো বাংলাদেশের ব্যাটসম্যানদের উচিত খুব বড় একটা টার্গেট না করা, তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ব্যাটিং করা, সেটা হতে পারে 155 থেকে 165-র মধ্যে। 165 আমি সেফ বলবো, 165 রান যদি বাংলাদেশ আগে ব্যাট করে করতে পারে তাহলে আফগানিস্তানে সেটা করাটা আমি মনে করি টাফ হয়ে যাবে। তো সেই হিসেবে প্রথম 10 ওভারে 80 রান, তারপরের 10 ওভারে 80 রান, এইভাবে ভাগ করে, অর্থাৎ প্রতি 60 বলে 80 রান করে করতে হবে, এবং খুব বেশি তাড়াহুড়া না করে তাদেরকে ধীরে সুস্থে এবং মাঝে মাঝে কিছুটা টুকটাক একটু শর্ট খেলার মাধ্যমে এই রানটা করা সম্ভব আমি মনে করি। টি-20তে 160 রান করা বর্তমান যুগে এটা তেমন কোনো আহামরি বিষয় না, বরঞ্চ 180-200 রান টার্গেট করতে গেলে আফগানিস্তানের সাথে ব্যাটিং অর্ডার কোলাপস করার সম্ভাবনা আছে। আর বোলিং প্ল্যানটা যেটা চতুর্থ বিষয়, যেটা হচ্ছে বোলিং প্ল্যান। বোলিং প্ল্যানে আমি বলবো যে ওপেনিং বোলিং শুরু করা উচিত শেখ মেহেদি এবং শরীফুল ইসলামকে দিয়ে, এবং মুস্তাফিজকে ডেথ ওভারের জন্য রিজার্ভ রাখা উচিত 3 ওভার কিংবা 4 ওভারই, কারণ আফগানিস্তানের মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডার কারোই মুস্তাফিজুর রহমানের বল খেলার মতন ক্যাপাবিলিটি খুব একটা নেই। সেটা আজমতুল্লাহ ওমর জয় বলতে পারি, কিংবা করিম জানাত বলতে পারি, গুলবাদিন নায়েব বলতে পারি, শেষের দিকে তারা কেউই মুস্তাফিজের বল খেলার মতো ততটা ক্যাপাবল না। আর প্রথম দিকের ব্যাটসম্যানদের জন্য আমি মনে করি শরীফুল ইসলাম, শেখ মেহেদি, নাসুম আহমেদদের টার্গেট করা উচিত, এবং মিডল ওভারে সাইফুদ্দিনকে আনা উচিত, এবং ডেথে 2-1 ওভার সাইফুদ্দিন এবং শরীফুলকে মিক্স করে দেওয়া যেতে পারে। তো এই হচ্ছে বোলিং প্ল্যান। আর ফিফথ যে বিষয়টা বলবো, বাংলাদেশকে কেয়ারফুল থাকতে হবে 2 জন বোলারের বিরুদ্ধে, রশিদ খান এবং নূর আহমেদ। তারা কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডার কোলাপস করে দিতে পারে এবং খেলাটি ওই জায়গায় শেষ করে দিতে পারে, একটা স্পেলে বাংলাদেশের খেলা শেষ করে দিতে পারে। এরকম আমরা আগে পরে অনেকবার দেখেছি, 2-3টা ওভারে বাংলাদেশের 3-4টা উইকেট পড়ে গেছে এবং খেলা ওইখানে শেষ। সো বি কেয়ারফুল অ্যাবাউট রশিদ খান এবং নূর আহমেদ। তো আমরা আশা করি বাংলাদেশ পরের ম্যাচটা জিতবে, যদিও গত 10 ম্যাচের মধ্যে বাংলাদেশ মাত্র 4টা জয় লাভ করেছে আফগানিস্তানের বিরুদ্ধে এবং 6টা ম্যাচই হেরেছে, কিন্তু আমরা চাইবো কালকে বাংলাদেশ এই ধরনের নেগেটিভ স্মৃতি মাথায় না রেখে নিজেদের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আফগানিস্তানের বিরুদ্ধে প্রপার প্ল্যান নিয়ে মাঠে নামবে এবং সেটা এক্সিকিউট করবে,
জয় ছিনিয়ে আনবে এবং বাংলাদেশ পরের রাউন্ডে চলে যাবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা রইল। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।